স্বাগত টানা 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সুফিয়া আহমেদ। আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নিয়ম লঙ্ঘন করে চাঁদপুরে পেট্রোল পাম্প অনুমোদন, জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে হয়েছে দাবি বিপিসির। যাত্রার 3 ঘন্টা আগে করোনা সনদ পেল সৌদি প্রবাসীরা, টিকিটের দাবিতে বিক্ষোভ, সড়কে অবস্থান। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ, ছাত্রলীগ নেতা সহ 9 জনের বিরুদ্ধে থানায় মামলা। কুড়িগ্রাম লালমনিরহাটে দুর্ভোগে পানিবন্দী 90,000 মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকায়। এবং শিক্ষা খাতের ক্ষতি পোষাতে 128 কোটি টাকার প্রকল্প, দূরশিক্ষণ ঝরে পড়া ঠেকাতে নানা উদ্যোগ। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছে পুরো খবরে। 4 বছর ধরে নতুন পেট্রোল পাম্প অনুমোদন বন্ধ থাকলেও চাঁদপুরে সম্প্রতি চালু হয়েছে একটি পেট্রোল পাম্প। এরই মধ্যে যমুনা অয়েল কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিয়ে জ্বালানি বিক্রি শুরু করেছে তারা। অভিযোগ উঠেছে জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের শ্বশুর বাড়ি হওয়ার সুযোগে অনুমোদন নেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে সবকিছুই হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে। মাপে কম দেয়া, ভেজাল তেল বিক্রি সহ নানা অভিযোগে 2016 সাল থেকে বন্ধ নতুন পেট্রোল পাম্প স্থাপনের অনুমোদন। 2018 সালে বিপিসি অনুমোদন দেওয়ার উদ্যোগ নিলে গত বছরের জুনে আবারও তা স্থগিত রাখার কথা মনে করিয়ে দেয় জ্বালানি মন্ত্রণালয়। তবে সেই জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশেই এ মাসের শুরুতে চাঁদপুরে চালু হয়েছে নতুন একটি পেট্রোল পাম্প। এরই মধ্যে তেল বিক্রিও শুরু করেছে তারা। তবে ফিলিং স্টেশনের মালিকের দাবি, নিয়ম মেনেই ব্যবসা শুরু করেছেন তিনি। আমি কি এটা অবৈধভাবে নিজের গায়ের জোরে এটা কি ক্ষমতা কি আমার আছে ভাই? আমি আইন মাফিক এটা করছি, অনুমোদন আমাকে দিছে, কাজ পেপার আছে, সরকারের নিয়ম নীতি মাইনে আমি এটা আবেদন করছি। ওই আবেদন মঞ্জুর করছে, আমাকে তেল উঠানোর ডিলারশিপ নিয়োগ দিচ্ছে। কিভাবে প্রতিষ্ঠানটি অনুমোদন পেল তা জানতে তেল বিপণন কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে জানান, জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে কাজ করেছেন তারা। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাইছে নাকি বিবিসি থেকে? শারমিন ফিলিং স্টেশনের বিষয়ে সরাসরি মন্ত্রণালয় আবেদন করে। মন্ত্রণালয় আমাদের কাছে একটি প্রতিবেদন চায় এবং সেই প্রতিবেদনে মন্ত্রণালয় তাকে ফিলিং স্টেশন হিসাবে অনুমোদন দেওয়ার জন্য অনাপত্তি প্রদান করে অনুমতি দিতে বলে। তার পরিপ্রেক্ষিতে আমরা শারমিন ফিলিং স্টেশনকে এই অনুমতি প্রদান করেছি। এ বিষয়ে কথা বলতে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমানকে পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আনিসুর রহমানের শ্বশুর বাড়ি চাঁদপুর। সে সুযোগ কাজে লাগিয়েই ফিলিং স্টেশনের অনুমোদন নেওয়া হয়েছে। 4 বছরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও বাড়েনি পেট্রোল পাম্পের সংখ্যা। বিশ্লেষকেরা বলছেন, নতুন করে পাম্পের অনুমোদনের প্রয়োজন আছে। তবে এই পেট্রোল পাম্পটি যে প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়েছে তাতে ক্ষমতার অপব্যবহার আর আর্থিক অনিয়মের প্রশ্ন রয়ে যাচ্ছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাবুরহাট, চাঁদপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখতে পাচ্ছিলাম যে 4 বছর ধরে নতুন পেট্রোল পাম্প অনুমোদন বন্ধ রয়েছে, তাহলে কিভাবে চাঁদপুরে সম্প্রতি একটা পেট্রোল পাম্প চালু হলো? এ বিষয়ে মন্ত্রণালয়ের কারোর সাথে কথা বলার সুযোগ পেয়েছেন কিনা? পেট্রোল পাম্পের যে বিষয়টি, 2016 সাল পর্যন্ত 2200-র মতো পেট্রোল পাম্প রয়েছে বিপিসির 3টি প্রতিষ্ঠান, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টি প্রতিষ্ঠানের অধীনে। এরপর যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়নই হোক আর কোনো পেট্রোল পাম্পের অনুমোদন দেওয়া হয়নি। সেই হিসেবে এখন যেটি দাবি করা হচ্ছে যে পেট্রোল পাম্পের অনুমোদন দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু
পেট্রোল পাম্প অনুমোদন দেওয়ার যে প্রক্রিয়া সেই শুরু থেকেই সেটি ছিল বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণে, এবং এই পেট্রোলিয়াম প্রথম দিকে কোম্পানিগুলো তাদের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে পেট্রোলিয়াম কর্পোরেশনের অনুমোদন নিয়ে পেট্রোল পাম্পের অনুমতি দিয়ে থাকে। কিন্তু 2016 সালে জ্বালানি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এই পেট্রোল পাম্পের অনুমোদন বন্ধ করে দেয়, এবং পরবর্তীতে 2019 সালে অর্থাৎ গত বছরও এই প্রক্রিয়াটা যাতে আর না হয় সেই বিষয়টি জ্বালানি মন্ত্রণালয় আবারও বিপিসিকে জানিয়ে দেয়। কিন্তু এই যে সময়টা ছিল এই সময় জ্বালানি মন্ত্রণালয় যেটি বলতে হচ্ছে যে যদি বিশেষ বিবেচনার প্রয়োজন পড়ে সেটা বিপিসি যদি চায় তাহলে সেটার উপর জ্বালানি মন্ত্রণালয় মতামত দিয়ে পরবর্তীতে সেই অনুমোদন প্রক্রিয়া এগোতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটি হয়েছে পুরো উল্টো হয়েছে, অর্থাৎ প্রথমে জ্বালানি মন্ত্রণালয় শারমিন ফিলিং স্টেশনের মালিকের পক্ষ হয়ে একটি চিঠি দিয়েছে বিপিসিকে এবং বিপিসির কাছে মতামত জানতে চেয়েছে, এবং পরবর্তীতে বিপিসি তাদের মতামত দিয়েছে, যেখানে বিপিসির কর্মকর্তারা বলছেন তারা পেট্রোল পাম্প অনুমোদনের পক্ষে বলেছেন, কিন্তু তারা বলছেন যে শুধু শারমিন নয়, যদি দিতে হয় আরও যারা এরকম অনেক আবেদনকারী রয়েছেন তাদের বিষয়গুলো আমলে নেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা বিষয় জানাবেন, আপনি তো মাঠ পর্যায়ে গিয়ে প্রতিবেদন করেছেন, তো প্রতিবেদন করতে গিয়ে কি কি ধরনের অনিয়ম আপনার চোখে পড়েছে? পুরো প্রক্রিয়াটি যেটি আমি বলছিলাম যে এই যে প্রথমত বিপিসি মাঠ পর্যায় থেকে যেটি হওয়ার কথা, যমুনা অয়েল কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, অর্থাৎ যমুনা অয়েল কোম্পানি তারা ডিলার, সেক্ষেত্রে যমুনা অয়েল কোম্পানি তাদের মতো করে মাঠ পর্যায় থেকে প্রতিবেদন তৈরি করে সেটি বিপিসিতে দেবেন এবং পরবর্তীতে বিপিসি অনুমোদন দেবে। কিন্তু এক্ষেত্রে যেটি হয়েছে, এই প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে শারমিন ফিলিং স্টেশন নানা পর্যায়ে তাদের তদবির চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি, এবং এর পরিপ্রেক্ষিতে তারা গত মার্চে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি দেয়, যে চিঠিটি আমার হাতে রয়েছে। সেই চিঠিতে তারা উল্লেখ করে যে, এবং সেই চিঠিতেই জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বিপিসিকে নির্দেশ দেয় যাতে এই বিষয়ে পেট্রোল পাম্পের অনুমোদন দেওয়ার জন্য বিপিসি পদক্ষেপ গ্রহণ করে, এবং তার পরবর্তী 6 মাসে নানা পদক্ষেপ এবং প্রক্রিয়া শেষে গত এই মাসের শুরু থেকেই এই ফিলিং স্টেশনটি চালু হয়েছে। কিন্তু এই প্রক্রিয়াটি আসলে আমরা যে জায়গাটিতে প্রশ্ন তুলছি বা নানান পর্যায়ে বিশ্লেষকরা যে প্রশ্নটি তুলছেন যে শুধুমাত্র একটি ফিলিং স্টেশনকে কেন অনুমোদন দেওয়া হবে, যদি প্রয়োজন পড়ে সেটি যাচাই বাছাই শেষে যারা যোগ্য তাদের সবাইকে অনুমোদন দিতে হবে এবং সেটি পর্যায়ক্রমে দিতে হবে এবং যথাযথ প্রক্রিয়া মেনে। কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি সচিবের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে, তিনি তার আত্মীয় এবং তার যে পরিচিত একজন ব্যক্তিকেই জ্বালানি এই পেট্রোল পাম্পের অনুমোদন দিয়েছেন, এবং এই বিষয়টিকেই সবাই প্রশ্নবিদ্ধ করছেন। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল। টানা 6ষ্ঠ দিনের মতো আজও সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিলে সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের জন্য ভিড় করেছেন প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্সে আজ 851 থেকে 1400 টোকেন প্রাপ্তদের টিকিট দেওয়ার কথা থাকলেও ভিড় করেছেন টোকেন না থাকা প্রবাসীরাও। দ্রুত টোকেন দেওয়ার জন্য বিক্ষোভ করছেন তারা। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন যাদের রিটার্ন টিকিট সৌদি এয়ার কিংবা বিমান বাংলাদেশের বাহিরের অন্য কোনো এয়ারলাইন্সের। তারা কিভাবে সৌদি ফিরবেন তার উত্তর পাচ্ছেন না। মতিঝিলেও আজ 16 থেকে 20 মার্চের রিটার্ন টিকিটধারী যাত্রীদের বিমানের টিকিট দেওয়া হলেও ভোর থেকে অপেক্ষা করছেন কয়েকশো যাত্রী। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। টিকিট বিক্রি নিয়ে সঠিক তথ্য প্রচার না হওয়াকেও দুষছেন তারা। এদিকে বিমান কর্তৃপক্ষ বলছে 29 ও 30 সেপ্টেম্বরের ফ্লাইটগুলোতে খালি আছে মাত্র 150টির মতো সিট। আজকে আমি এখানে 7 দিন আসছি, কোনো এখনো টোকেন পাই নাই। তাহলে টোকেন পাই নাই কেন? টোকেন পাই নাই। ট্রাভেলস এজেন্সিতে টিকিট না যায়, ট্রাভেলস এজেন্সিতে অসাধু ব্যবসায়ীদের হাতে যদি টিকিট যায়, নিরীহ মানুষগুলা মরে যাওয়ার মতো অবস্থা হবে। সৌদি এমবিসি সৌদি এয়ারলাইন্সের টিকিট বহন করতেছে, বাকি আছে কুয়েত এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স, গালফ এয়ার, এমারাত, ওদের টিকিট কি করবে? এখন তো সৌদি এয়ারলাইন্স দিতেছে টিকিট। এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিটের বুথের সামনে সবশেষ খবর জানবো সহকর্মী বনি ইবনে কামালের কাছ থেকে। বনি, এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন এবং যেসব অভিযোগ তারা করছেন এর প্রেক্ষিতে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য কি পেয়েছেন? সুফি, আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি, তবে যখন আসলে টোকেন প্রত্যাশীরা এসেছিলেন তখন কিন্তু আমরা দেখেছি সাউদি এয়ারলাইন্সের পক্ষ থেকে দু একজন কর্মকর্তা গিয়ে আসলে মাইকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে টোকেন দেওয়া হবে। আমি যদি আপনাকে এখন একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ঠিক যেখান থেকে প্রবাসীরা আসলে টিকিট কালেক্ট করছে, আমরা ঠিক সেই জায়গাটিতে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে টোকেন পেয়েছেন, আপনি জানেন যে আজকে 851 থেকে
1400 টোকেন সিরিয়াল যাদের রয়েছে তাদেরকে টিকিট দেওয়া হবে এবং তারা এখানে এসেছেন, তারা টিকিট সংগ্রহ করছেন। এক্ষেত্রে আসলে কোনো ধরনের অভিযোগ আমরা কিন্তু কারো কাছে পাইনি। তবে তারা বলছেন যে অনেকের টিকিটই এরকম দেখা যাচ্ছে যে আজকে এখন টিকিট কাটছেন কিন্তু কালকে দুপুরে বা সন্ধ্যার সময় তাদের ফ্লাইট থাকছে। সেই ক্ষেত্রে কোভিড টেস্ট করে রিপোর্ট পাওয়া নিয়ে তারা একটা শঙ্কা করছেন, কারণ আপনি জানেন যে পিসিআর ল্যাব টেস্টের ক্ষেত্রে মোটামুটি 12 ঘন্টার মতো সময় লাগে সেটার রেজাল্টটা পেতে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড় সিরিয়াল এই টিকিট সংগ্রহ করার জন্য, সেই ভিড়টাও রয়েছে এবং সবশেষ এতদিন অপেক্ষার পর টোকেন পেয়ে এখন টিকিট যারা পেতে যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ আছে যে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন এতদিন পরে হলেও। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে যারা এখনো টোকেন প্রত্যাশী কিন্তু টোকেন পাননি তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবং সেই ক্ষোভটা এক ধরনের বড় ক্ষোভই আমরা দেখতে পাচ্ছি। তারা বারবারই বলছেন যে সবাইকে যদি টোকেন দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা আসলে অনেকটা বেশি নিশ্চিত হতে পারেন যে তাদের আর কোনো ঝামেলা নেই, তারা আসলে নিশ্চিন্তে চলে যেতে পারেন। কারণ বনি, আপনি সকাল থেকে সৌদি এয়ারলাইন্সের সামনে রয়েছেন, সংবাদ সংগ্রহ করছেন, একটু জানতে চাই এখন পর্যন্ত বলা হচ্ছে যে 851 থেকে 1400 টোকেন প্রাপ্তদের টিকিট দেওয়া হবে। কি পরিমাণে টিকিট আসলে দেওয়া হয়েছে এবং আজকে কতগুলো টোকেন দেওয়া হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন পর্যন্ত আজকে কোনো টোকেন দেওয়া হয়নি। এর পরবর্তীতে টোকেন দেওয়া হবে 4 তারিখ থেকে, অর্থাৎ আগামী মাসের 4 তারিখ থেকে আবারও টোকেন দেওয়া শুরু হবে। আজকে মোট 550 টিকিট দেওয়া হবে, যার মধ্যে আমরা এখন পর্যন্ত সাউদি এয়ারলাইন্সের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাইনি যে কত টিকিট দেওয়া হয়েছে। তবে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম, তারা আমাদেরকে যেটা বলছেন যে আজকে সন্ধ্যার মধ্যে আসলে 550 টিকিট তারা কনফার্ম করতে পারবেন, এমনটি তারা আশা করছেন, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আর আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আগামীকালও কিন্তু 1401 থেকে 1900 সিরিয়াল পর্যন্ত যাদের টোকেন রয়েছে তারা টিকিট পাবেন এবং তার পরের দিন পরশু দিনও তারা 1901 থেকে 2300 সিরিয়াল পর্যন্ত যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু টোকেন পাবেন, এমন একটি নোটিশ আমরা দেখতে পেরেছি। রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। সৌদি ফিরে যেতে বিকেল 4:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা যাত্রা শুরুর মাত্র 3 ঘন্টা আগে করোনা পরীক্ষা সনদ পেয়েছেন। দুপুর 2টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার কথা থাকায় সনদ পেয়ে বিমানবন্দরের দিকে রওনা হন তারা। এর আগে সকাল থেকে করোনামুক্ত সনদের জন্য উদ্বেগের সাথে রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্রে অপেক্ষা করেন যাত্রীরা। সনদ পাওয়ায় দেরিসহ অনলাইন জটিলতা নিয়ে নানা ভোগান্তির অভিযোগ করেন তারা। এদিকে গতকালকের মতো আজও সৌদি আরব যাওয়ার আগে মহাখালীর ডিএনসিসি মার্কেটের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্রে করোনা পরীক্ষার নমুনা দিতে ভিড় রয়েছে সৌদি প্রবাসীদের। ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জোবাইদুর রহমান জানান, সৌদি প্রবাসীদের জন্য এক্সপ্রেস কাউন্টার চালু করা হয়েছে। ফ্লাইটের সময় অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে 12 ঘন্টা বা তারও কম সময়ের মধ্যে রিপোর্ট দেওয়া হচ্ছে। আমি এখানে আজকে আসছি, এটা কেন যায় নাই, আমার 12টার দিকে অফিস যেতে হবে ইমিগ্রেশন, 4টার দিকে ফ্লাইট, এখনো বলতেছে আমার এটা রেডি হয় না। এখন আমার তো দ্রুতই দরকার, আমার যদি আজকে 2টা বাজে দিয়ে দেন বাড়ি যেতে দিব, কতটা নিয়ে আসতে হবে, আমি কখন আসবো। গতকালকেও আমাদের এখানে প্রায় 2000 আমরা করেছি, টেস্ট করেছি। আজকেও আপনারা দেখেছেন যে অনেক চাপ রয়েছে। তবে আমরা যেটা করছি যে সরকারের সদিচ্ছার সাথে আমরাও কিন্তু সচেষ্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালী ডিএনসিসি মার্কেটের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এই যে আজ যাত্রা শুরু মাত্র 3 ঘন্টা আগে সনদ পেল, তো সেক্ষেত্রে যারা যাত্রী তারা কি ধরনের ভোগান্তির অভিযোগ করছে? আমরা আসলে এমন 8 জন যাত্রীকে পেয়েছিলাম যাদের ফ্লাইট আছে বিকেল 5টার সময়, কিন্তু তাদের এয়ারপোর্টের রিপোর্টিং টাইম কিন্তু 2টায়। কিন্তু আমরা কিন্তু হেলাল আহমেদ নামে একজন লোককে দেখলাম যিনি ঠিক 2টায় তার করোনা টেস্টের রিপোর্ট পেলেন। রিপোর্ট পাওয়ার পর কিন্তু তিনি তড়িঘড়ি করে কিন্তু এয়ারপোর্টের দিকে ছুটলেন, কিন্তু তার আগে অর্থাৎ তিনি গতকাল সকাল 9টায় নমুনা দিয়েছেন এবং এখানকার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আজকে সকাল 9টায় তার রিপোর্ট পাওয়ার কথা, কিন্তু সেই রিপোর্টটি পেতে 24 ঘন্টা পার হয়ে তার কিন্তু প্রায় 32 ঘন্টার কাছাকাছি লেগে গেল। যে কারণে হচ্ছে যে 12 ঘন্টারও কম সময়ের মধ্যে রিপোর্ট দেয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে। কিন্তু একটি বিষয়
দেখুন 12 ঘন্টার কম সময়ের মধ্যে রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে দেবার কথা থাকলেও আমরা কিন্তু এ বিষয়ে তাদের সঙ্গে আবার কথা বলেছিলাম। তারা তখন বলছেন যে ল্যাবেই আসলে 12 ঘন্টা সময় লেগে যায়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে এক্সপ্রেস সার্ভিস যেটা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তারা রিপোর্ট দেওয়ার কথা এখন তারা যেটি বলছেন। তো তারপর এখানে হচ্ছে 8 জন, কিছুক্ষণ আগেও 8 জন ছিলেন যারা আসলে যাদের আজ বিকাল 5:30টায় ফ্লাইট, কিন্তু তারা তখনও রিপোর্ট পাচ্ছিলেন না। অর্থাৎ ফ্লাইট শুরুর 3 ঘন্টা আগে কিন্তু তারা কিছুক্ষণ আগে প্রত্যেকেই রিপোর্ট পেয়েছেন এবং তাদের কিন্তু এয়ারপোর্টের রিপোর্টিং টাইম যেটি ছিল, অর্থাৎ দুপুর 1টার মধ্যে এয়ারপোর্টের রিপোর্টিং টাইম ছিল, সেই টাইমটি ইতিমধ্যেই পেরিয়ে গেছে। পেরিয়ে যাবার পরও কিন্তু তারা এখানে অপেক্ষা করেছেন এবং অবশেষে তারা রিপোর্ট পেয়েছেন এবং সব কিছু মিলিয়ে যদি এখন তারা এয়ারপোর্টে পৌঁছে যদি তারা আসলে বিমান ধরতে পারেন তো সেটি তাদের আসলে সৌভাগ্য। আর এ বিষয়ে আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা আমাদেরকে যেটি বলছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব টিকিট কেটে যেসব যাত্রী এখানে আসছেন তারা কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে আসছেন, অর্থাৎ তারা টিকিট পাচ্ছেন। অন্যদিকে যারা সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে আসছেন, সৌদি এয়ারলাইন্সের দিকে আসলে খামখেয়ালিপনার কারণেই এই ঝামেলাটা হচ্ছে বলে মনে করছেন এখানকার সিভিল সার্জন। তিনি বলছেন যে সৌদি এয়ারলাইন্স থেকে যারা টিকিট কেটে এসেছেন তারা আসলে এখানে পর্যাপ্ত সময় তারা পাচ্ছেন না। তারা এমন সময় টিকিট নিয়ে আসছেন যখন আসলে তাদের নমুনা পরীক্ষা করাতে যে 24 ঘন্টার সময়, ওই 24 ঘন্টার সময়ও তারা পাচ্ছেন না, যার ফলে তারা এই ভোগান্তিতে পড়ছেন বলে মনে করছেন এখানকার সিভিল সার্জন। মহাখালী ডিএনসিসি মার্কেটের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্র থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। গৃহবধূর স্বামী আসামি করা হয় ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম ও অর্জুনকে। বাকি 2 জন বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল ও তারেক। জাহান্নামীয় 6 জন এবং অজ্ঞাতনামা 3 জনের বিরুদ্ধে একখানা এজাহার দিয়েছেন। দোষী ব্যক্তিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে এবং অভিযান এখনো চলছে। কলেজ অধ্যক্ষ জানান, অভিযুক্ত 4 শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুপারিশ দিব এবং স্ট্রংলি এটা রিকমেন্ড করব, শুধু লিখিত নয়, প্রয়োজনে বিসি স্যারের সাথে কথা বলবো এবং কনসার্ন যারা অথরিটি জাতীয় বিশ্ববিদ্যালয় যাতে অবশ্যই এদের ছাত্রত্ব বাতিল করা হয়। এদিকে প্রধান আসামি সাইফুরের কক্ষ থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র জব্দের ঘটনায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের বিষয়ে সবশেষ খবর জানাতে সহকর্মী মাধব কর্মকার যুক্ত হয়েছেন। সবশেষ খবর জানাতে মাধব, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এখন পর্যন্ত কাউকে আটক করা গেছে কিনা এবং নির্যাতিতার সবশেষ শারীরিক অবস্থা কি? দেখুন, ঘটনার ইতিমধ্যে কিন্তু 14 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। পুলিশ সেই সময় থেকে এই ঘটনা পরবর্তী পর্যায় থেকে অভিযান পরিচালনা করছে বলে আমাদেরকে জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে আটকের খবর আমরা পাইনি এবং পুলিশ আমাদেরকে সেই ধরনের কোনো তথ্য দিতে পারেনি। এবং ঘটনা আসলে যেখানটায় ঘটেছিল সেইখানটার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য ইতিমধ্যেই পুলিশ এইখানটায় নিযুক্ত করা হয়েছে, ফোর্স দেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই যে শতবর্ষী একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এখানটায় বিক্ষোভ করেছে, মানববন্ধনও করেছে এবং ফুঁসে উঠেছে সিলেটের জনগণ, এটি বলা যায়। এবং নির্যাতিতের শারীরিক অবস্থা যদি জানতে চেয়েছিলেন সেদিক থেকে বলা যায়, আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলেছিলাম সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, নির্যাতিতার কিছু শারীরিক জটিলতা রয়েছে, সেটি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অধিকতর চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনিক অপসের একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তার দ্বারা একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যাতে করে সেই নির্যাতিতার চিকিৎসা সেবাটা সুষ্ঠু মতো সম্পন্ন করা হয়। এবং এটি ছিল আমাদের কাছে তথ্য। আরেকটি তথ্য হচ্ছে, এই যে এমসি কলেজের 4 জন ছাত্র এবং বহিরাগত 2 জন, তো এমসি কলেজের 4 জন ছাত্রের ছাত্রত্ব বাতিলের জন্য এমসি কলেজ কর্তৃপক্ষ সুপারিশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট। সম্ভবত তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে বলে মনে হচ্ছে। সহকর্মী মাধব কর্মকার জানাচ্ছিলেন বিস্তারিত। খাগড়াছড়ি সদর উপজেলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে খাগড়াছড়ি পুলিশ। বাকি 2 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বাড়ির মালিক, তার স্ত্রী ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের হাত মুখ বেঁধে ফেলে আসামিরা। পরে তাকে ধর্ষণ করে। তারা স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোন লুট করে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়।
এ ঘটনায় 9 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে কিনা, আর বাকি 2 আসামিকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? দেখুন, গত বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালবেলা খাগড়াছড়ি সদর থানাতে 9 জনকে আসামি করে মামলা করা হয়। আজকে সকালবেলা খাগড়াছড়ি সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে মোহাম্মদ রশিদ আমাদের গার্জেনে চট্টগ্রামের ভাটতলা এবং বসুয়া থানা থেকে 7 জনকে গ্রেপ্তার করেছে এবং এই 7 জনই হচ্ছে এজাহারভুক্ত আসামি এবং বাকি যে 2 জন রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে খাগড়াছড়ি এসপি অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে যে এলাকায় ঘটনাটি হয়েছে বলপিয়াদম, সেখানে কিন্তু ঘুরেছি এবং সেখানকার যারা ভিকটিম রয়েছে তাদের পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি। তারা এই ঘটনায় খুবই মর্মাহত এবং এরকম একটা ন্যাক্কারজনক ঘটনাকে তারা দোষীদের যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যাতে খুব দ্রুত আইনের আওতায় আনা হয় সে দাবি জানিয়েছেন। আমরা এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ির যিনি পুলিশ সুপার আছেন তার সাথে আমরা কথা বলেছি, মোহাম্মদ আজিজ আহমেদ। উনি বলেছেন যে পাহাড়ে বিশেষত খাগড়াছড়িতে গত কয়েকদিন বা গত কয়েক সপ্তাহে যে সমস্ত দর্শনের ঘটনাগুলো ঘটেছে সেখানে যারা এই ঘটনা ঘটেছে তারা প্রত্যেকে কিন্তু আইনের আওতায় এসেছে এবং এই যে বুদ্ধি প্রতিবন্ধী নারী যিনি দর্শনের শিকার হচ্ছেন তারও যারা এখানে অভিযুক্ত বা আসামি তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই যারা আগামীকাল সকালবেলা তাদেরকে সরাসরি গণমাধ্যমের সামনে নিয়ে আসা হবে এবং প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে আসলে এই ঘটনার যে বিস্তারিত বিবরণ সেটা জেলা পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হবে বলে আমাদেরকে যিনি খাগড়াছড়ি জেলার এসপি আমাদেরকে জানিয়েছেন। খাগড়াছড়ি থেকে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাভার স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে 2 সহযোগী সহ আজ আদালতে নেওয়া হচ্ছে। এর আগে হত্যার 5 দিন পর শুক্রবার রাতে সাভার পৌর এলাকার উলাইল থেকে মিজান ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহার করা ছুরি। এদিকে গ্রেপ্তার মিজানের বাবা মাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আরেক আসামি সেলিম পালোয়ান রিমান্ড শেষে রয়েছেন কারাগারে। রোববার রাতে ব্যাংক কলোনি এলাকায় নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। স্বজনদের অভিযোগ, 10ম শ্রেণীর ওই ছাত্রীকে মিজানুর দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। তিস্তা ও ধরলার পানি কমলেও এখনও প্লাবিত কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিচু এলাকা। পানিবন্দী প্রায় 90,000 মানুষ চরম দুর্ভোগে। গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। এদিকে টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করায় ভাঙন তীব্র হয়েছে। 5ম দফা বন্যায় কুড়িগ্রামের শতাধিক চর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে প্রায় 60,000 মানুষ। দীর্ঘদিন গ্রামীণ সড়ক ডুবে থাকায় ভোগান্তি আরও বেড়েছে দুর্গতদের। এখন যে কোথায় জ্বালানি নিয়ে যাবে তার এখনো নির্দিষ্ট নেই। আপাতত ওই পাশে সরে রাখতেছি। এই বাড়ি থেকে ও বাড়ি যাবে নৌকা অথবা কলার গাছের ঘুরা ছাড়া কেউ যাইতে পারে না। লালমনিরহাটে 15 গ্রামের 30,000 মানুষ পানিবন্দী। ডুবে গেছে চরাঞ্চলের আবাদি ফসল সহ রাস্তাঘাট। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। গত বছরে আমরা এই সমস্ত কাজ বড় বড় প্রকল্প বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়। আমরা ডোনার কান্ট্রি থেকে আমরা দাওয়াত দিয়েছি, তাদের সঙ্গে আমরা প্রকল্পগুলো বলেছি। এদিকে গত 1 সপ্তাহে যমুনার ভাঙনে বিলীন হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, হুগরা ও কালিহাতী উপজেলার 5টি গ্রামের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা। ভাঙনের তীব্রতা এত বেশি যে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিতে পারছেন না। বাড়িটা ভাঙা গেছে, খুব নদীতে পড়ে গেছে। কোনো সরকারি বাঁধের কোনো সিস্টেম করে নাই বা তারা কোনো গুরুত্ব দেয় নাই। 2-1 দিনের মধ্যেই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডিপিপিটা অ্যাপ্রুভ হলে আমরা আশা করি যে টাঙ্গাইল জেলার যে 22 কিলোমিটারের ভাঙন রোধে আমরা প্রকল্পটা সাবমিট করেছি সেই ভাঙন রোধকল্পে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। এদিকে ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে নোয়াখালীর উড়িরচরে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বৃষ্টির প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চলে যমুনা, ধরলা, তিস্তা ও জাদুকাটা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বড় কোনো বন্যার সম্ভাবনা নেই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকার উজানে ভারী বৃষ্টির প্রভাবে নদীর পানি বাড়ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে অক্টোবরের শুরুতে মৌসুমি বায়ু প্রবাহ নিষ্ক্রিয় হলে বন্যার সমাপ্তি ঘটবে।
কুড়িগ্রামের ধরলা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়েছে জেলার অনেক নিচু এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডালিয়া পয়েন্টের তিস্তার পানি বিপদসীমা ছুঁয়েছে। এদিকে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা বইছে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপরে। গত কয়েকদিন ধরে গড়ে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের জাদুকাটা নদী বিপদসীমার ১২৪ সেন্টিমিটার উপরে বইছে। আর ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনে গড়ে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ায় সুরমা এবং মেঘনা অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। কিছু এলাকাতে আপনার খুব স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবে এটি বড় ধরনের কোনো বন্যায় রূপ নেবে না এবং এটি আমরা আশা করছি যে আগামী ২-৩ দিন পানিটা একটু বৃদ্ধি পাবে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, এবং তারপর থেকে পানিটা আবার কমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সমতলের ১০১টি পর্যবেক্ষণ কেন্দ্রের ৬৬ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে অক্টোবরের শুরুতে মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে আসলে বন্যার প্রভাব কমে যাবে। পানির বৃদ্ধির পরিমাণটা একটু বেশি এবং ব্যারেজের গেটগুলো খুলে দেওয়াতে পানিটা আসলে আমাদের নিচের দিকে খুব দ্রুত চলে আসতেছে এবং আমাদের সেটা এসে আমাদের বড় নদীর সাথে মিশে যাচ্ছে এবং এতে আমাদের ওই উপরের দিকের লালমনিরহাটের উজানের দিকের বন্যার যে তীব্রতাটা বা প্রকোপটা সেটা অনেকাংশে কমে যাবে। মার্চ জুন থেকে মৌসুমী বায়ু প্রভাব ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকা শুরু হওয়া বন্যা প্রায় ২ মাস স্থায়ী হয়। ৩ দফায় প্লাবিত হয় দেশের প্রায় ৪০ জেলা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে আজ সারাদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ঢাকাসহ অন্যান্য বিভাগেও। বৃষ্টির সাথে দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে দমকা হাওয়া, ফলে হালকা শীত অনুভূত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরে জারি আছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়াবিদরা বলেছেন এবারের মৌসুমী বায়ুটি বেশ শক্তিশালী। অক্টোবরের শুরুর দিকে এটি দুর্বল হয়ে পড়তে পারে। সে সময় থেকে দেশের উত্তরাঞ্চলে মধ্যরাতে ঠান্ডা বাড়বে। অক্টোবরের শেষ দিকে শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। খাল দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধ দেশের বিভিন্ন এলাকা। দীর্ঘদিন ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে থাকায় ভোগান্তিতে পানিবন্দীরা। জলাবদ্ধতায় নোংরা ও ময়লা পানি ব্যবহার করে সর্দি, কাশি, ডায়রিয়া সহ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন লোকজন। ময়মনসিংহের চিরনখালী ও কাটাখালী সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ হচ্ছে। এতে প্রতি বছরই বর্ষায় পানিবন্দী থাকতে হয় 3 গ্রামের কয়েকশো পরিবারকে। জলাবদ্ধতায় গত 3 মাস ধরে তলিয়ে রয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট। রান্না বাড়া করতে পারতেছি না, বাথরুম করতে পারতেছি না, আসা যাওয়া করতে পারতেছি না। রাত্রে সাপ উঠে থাকা খুব ভয় করে। 4-5টা গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী। আমরা দীর্ঘদিন যাবত চলাফেরা করতে পারতেছি না। কেউ অসুস্থ হলে হাসপাতালে যে নিয়ে যাব সেটা কাদাকাদি করে বা একটা রিক্সা গাড়ি আনার কোনো ব্যবস্থা নাই। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় পানিবন্দীরা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, ডায়রিয়া ও চর্মরোগে। সরকারি খাল বা জলাশয় দখল করে যারা জলাবদ্ধতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। সরকারি কোনো জায়গায় এবং অবৈধভাবে বা অব্যবস্থাপনার মাধ্যমে যে পুকুরগুলি তৈরি হয়েছে সেগুলি সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে। তারা যদি নির্দেশ অমান্য করে তাহলে আমরা সরকারি আদেশ অমান্যের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। অল্প বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় জামালপুর শহরের প্রধান সড়ক, 5 রাস্তা মোড়, কাচারিপাড়া, মিয়াপাড়া ও চামড়াগুদাম। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তা থেকে ড্রেন হয়ে গেছে উঁচা, পানি বাড়ানোর কোনো জায়গা নেই। এই কাছারিপাড়া যত ঘর বাড়ি আছে সব ডুবাই না। মেহেরপুরে জলাবদ্ধতায় 3 মাস ধরে ডুবে আছে আবাদি জমি। পাটটা কোনো রকম পাইছে পানি মধ্যে চাষি কাটি নিল কৃষকরা। আর ধরেন গম মার গেল বা ধান মার গেল, দুটো মার গেল। চাষি কোনো আবাদ করতে পারছে না পানি জমি থাকার কারণে। এখানে কালাই হতো, কালাই অনাবাদি হয়ে গেছে। এখানে ছোলা হতো, ছোলা অনাবাদি হয়ে গেছে। মেহেরপুরে পানি জমে প্রায় 4000 হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। পানি নিষ্কাশন না হয় আবাদ করতে পারছেন না চাষিরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা থাকছে। করোনা ভ্যাকসিন আসার আগেই মারা যেতে পারে 20 লাখ মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা বেড়েই চলেছে। বিসিবি ক্রিকেট অপারেশনসের অনানুষ্ঠানিক সভা আজ।
শিক্ষা খাতের ক্ষতি পোষাতে 128,40,50,000 টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছে সরকার। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের অর্থায়নে এই প্রকল্প নেওয়া হচ্ছে। এর আওতায় থাকবে শিক্ষা উপকরণ বিতরণ, দূরশিক্ষণ কার্যক্রম জোরালো করা, ঝরে পড়া ঠেকানো সহ নানা পদক্ষেপ। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা গবেষকরা বলছেন, এই অবস্থায় শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়বে। করোনার ক্ষতি কাটাতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। এর অংশ হিসেবে বাংলাদেশ কোভিড-19 স্কুল সেক্টর রেসপন্স নামে প্রকল্প নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি, মূল্যায়ন, লেখাপড়ার ক্ষতিপূরণে সহায়তা, মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য সেবা দেয়া হবে। পাশাপাশি বিদ্যালয়গুলোকে দেয়া হবে স্বাস্থ্য বিধি মেনে চলার উপকরণ। কোভিড-19-এর কারণে আমাদের শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পের 126,53,50,000 টাকা আসবে বিদেশি অর্থায়ন থেকে, আর কর্মকর্তাদের বেতন ভাতা হিসেবে সরকার দেবে 1,87,00,000 টাকা। এটিতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নাই, পুরোটাই আমরা অনুদান হিসাবে পাচ্ছি। অনুমোদনের মধ্যে আছে, অনুমোদন পাওয়া গেলে আমরা কাজ শুরু করব। শিক্ষা গবেষকরা বলছেন, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করতে পারলে ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। আমাদের যে প্রকল্পগুলো নেওয়া হয় এটা আসলে স্পেসিফিক জায়গায় নেওয়া হয়। এখন মূল কথাটা হলো যে কোন জায়গায় নিলে বেশি কার্যকর হবে ওই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার। শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সচেতন করা, তারা কি করবেন, গার্ডিয়ানদেরকে সচেতন করা, তারা কি করবেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ঝরে পড়া ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদেরকে প্রণোদনা দিতে হবে, সেই সাথে শিক্ষকদের এসব শিক্ষার্থীর খোঁজ খবর নিয়মিত রাখতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তরে 2009 সালের পর ময়লার বিলের নীতিমালা পরিবর্তন হয়নি, অথচ 11 বছর আগের নির্ধারণ করা 30 টাকার 12 গুণ আদায় হচ্ছে এখন। বছরে ঠিকাদাররা 250 কোটি টাকার বেশি বাণিজ্য করে নিলেও কোনো টাকা পায় না সিটি কর্পোরেশন। তবে নতুন করে নীতিমালা তৈরির কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম। মিরপুর পল্লবীর বি ব্লক, এখানে প্রায় 3,500 পরিবারের বাস। প্রতিটি পরিবারের কাছ থেকে মাসে 200 টাকা করে নিচ্ছে অগ্রণী কল্যাণ সমিতি, অর্থাৎ একটি ব্লক থেকেই আয় 7 লাখ টাকা। 9টা ফ্ল্যাটের 800 টাকা দেওয়া হয়। প্রথম দিকে 80 নিচে, পরে 100 থেকেই জাম করছে আর কি। প্রতি ফ্ল্যাটেতে যেই মানুষ আসে, যারা ফ্ল্যাটের মানুষ আসে তারাতে 200 টাকা করে নেয়। তবে এই সমিতি বলছে এলাকার নিরাপত্তা ও ময়লার বিল বাবদ এই টাকা নেওয়া হচ্ছে। তাদের দাবি, এই টাকায় দেয়া হয় কর্মচারীদের বেতন। যারা এখান থেকে ময়লা নিচ্ছে তাদের স্যালারি দিতে হয়, যারা নাইট গার্ড আছে তাদের স্যালারি দিতে হয়। আমরা 5 টাকারই আছে কলকাতার সমিতি, আর বেতন 6,000 টাকা বেতন দেয়। গুলশান বনানীতে ময়লার বিল আরও বেশি, প্রতি বাসা থেকে আদায় করা হচ্ছে 400 টাকা পর্যন্ত। প্রতি প্লেটে 400 টাকা হারে 8টা প্লেটে 3200 টাকা প্রতি মান্থলি বিল দেয়। বেশি তো অবশ্যই, এখন তারা তো আর চার্জ কমে মানে না, আর এই সমস্ত কাজ তো আমরাও বিপদে আছি। 2009 সালে ঢাকা উত্তরে ময়লার বিল নির্ধারণ করা হয় 30 টাকা। সেই টাকা পেত ময়লা সংগ্রহকারী। এখন সে বিল 300-400 টাকায় ঠেকলেও সিটি কর্পোরেশন 1 টাকাও পাচ্ছে না, পুরোটাই যাচ্ছে ঠিকাদারদের পকেটে। ঢাকা উত্তর সিটিতে জনসংখ্যা প্রায় 1 কোটি, প্রতিটি পরিবারে 5 জন সদস্য হলে 20 লাখ পরিবার। গড়ে 100 টাকা করে ময়লার বিল দিলে বছরে 240 কোটি টাকা। আছে দোকানপাট, শপিং মল, রেস্তোরাঁ, সব মিলিয়ে ঠিকাদারদের সংগ্রহ 250 কোটি টাকার বেশি। তবে ডিএনসিসির মেয়র বলছেন, ময়লার বিলের জন্য নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। কোনো ঠিকাদার নগরবাসীকে জিম্মি করে বেশি টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে। গুলশান, বাড়িধারা, উত্তরা, কিছু কিছু জায়গাতে কিন্তু ময়লার পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং কিছু কিছু জায়গায় কিন্তু ময়লার পরিমাণ অনেক কম। এটা বাস্তবতা। এই বাস্তবকে মাথায় রেখেই আমরা একটা রেট চার্ট করার প্ল্যান করেছি। এসটিএস থেকে ভাগাড় পর্যন্ত ময়লা নেওয়ার জন্য হোল্ডিং ট্যাক্সের সাথে 2.5% কর নিচ্ছে উত্তর সিটি। আর বাসাবাড়ির ময়লা সংগ্রহের জন্য নিয়োগ দেওয়া হয়েছে 234 জন ঠিকাদার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পাবনা 4 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বেলা 12টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি করেছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 প্রার্থী, আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম। রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানিয়েছেন, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে 1100 পুলিশ, 1548 জন আনসার ও 2 প্লাটুন বিজিবি। মাঠে টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম। এই নির্বাচনে মোট ভোটার 3,81,112 জন। 129টি কেন্দ্রের মধ্যে 88টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট আমিই দিছি, আমার যাকে খুশি তাকেই দিছি। আমার ভোট খুব সুস্থ হয়েছে। উপনির্বাচনে আমার মনে হয় জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, তার প্রমাণ সকাল থেকে দেখছেন মহিলাদের অনেক লাইন এবং পুরুষও পাশাপাশি আছে। কক্সবাজার জেলায় পুলিশের সব সদস্য বদলির পর 8 থানায় ইন্সপেক্টর পদমর্যাদার 8 জন ওসি যোগদান করেছেন। গতরাতে তারা যোগদান করেছেন বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। ওসিরা হলেন কক্সবাজার সদর মডেল থানার মোহাম্মদ মনিরুল আল গিয়াস, টেকনাফ থানার মোহাম্মদ হাফিজুর রহমান, উখিয়া থানার আহমেদ মঞ্জুর মোর্শেদ, মহেশখালী থানার মোহাম্মদ আব্দুল হাই, চকরিয়া থানার শাকের মোহাম্মদ জুবায়ের, রামু থানার KM আজমিরুজ্জামান, পেকুয়া থানার সাইফুর রহমান মজুমদার, কুতুবদিয়া থানার জালাল উদ্দিন। এদিকে পুলিশের অন্য সদস্যরা শিগগিরই যোগদান করবেন বলে জানা গেছে। এদিন টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে কক্সবাজার পুলিশের 1347 জন পুলিশ সদস্যের সবাইকে বদলি করা হয়। বৃহস্পতিবার যোগদান করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। সবকিছু ঠিকঠাক থাকলে 16 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর অনুমতির। তবে করোনা পরবর্তী সময়ে কিভাবে এই শিল্প ঘুরে দাঁড়াবে তাই এখন বড় প্রশ্ন। প্রযোজক সমিতি চাইছে ভর্তুকি, আর হল মালিকদের দাবি হিন্দি সিনেমা আমদানির অনুমতি। মার্চে করোনা সংক্রমণের পর থেকেই বন্ধ সিনেমা হল। প্রায় 6 মাস পর স্বাস্থ্যবিধি মানার শর্তে মিলতে পারে খোলার অনুমতি। তবে দীর্ঘ বিরতির পর হলে দর্শক ফেরানো নিয়ে দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা। এদিকে সিনেমা হল খোলার শুরুতেই নতুন সিনেমা মুক্তি দিতে চান না প্রযোজকেরা। একজন দর্শকের বিপরীতে 4টি টিকিটের ভর্তুকির দাবি তাদের। একজন দর্শক ঢুকলে ওই সিনেমা হলকে 4টি টিকিট আরও ভর্তুকি দিতে হবে, তাহলেই সিনেমা হল চালু হবে, তাহলেই আমরা প্রযোজকরা সিনেমা দিতে পারবো, আর তাহলেই সিনেমা চলবে এবং দর্শকও আসবে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা দেখতে। আর হল মালিকরা বলছেন, সিনেমা হল টিকিয়ে রাখতে দেশি চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি সিনেমা আমদানির বিকল্প নেই। নতুন ছবি দিতে হবে, ভালো ছবি না দিলে আপনার হলে লোক আসবে না। ওই পুরান ছবি আপনার এইগুলো ওয়ান টাইম মুভি, এগুলো নেটফ্লিক্স আপনার ইয়েতে যত টিভি চ্যানেলে চলে গেছে, তো টিভি চ্যানেল চলে গেলে, ইউটিউব চলে গেলে এইগুলো তো পয়সা দিয়ে মানুষজন দেখতে হবে। এক্সপেরিমেন্ট করতে হলে আমাদেরকে ভিন দেশের ছবি আনতে হবে, পুরান ছবি হলে আনতে হবে, কারণ নতুন ছবি তখন দেবে না তারা। করোনা সংকট কাটাতে সিনেমা হলগুলোর জন্য প্রায় 700 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই যা বন্টন করা হবে। রিজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভ্যাকসিন আবিষ্কারের আগে বিশ্বে মৃতের সংখ্যা 20 লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংস্থাটির। বিশ্বে এ পর্যন্ত প্রাণহানি 9,93,000-এর বেশি, আর আক্রান্ত ছাড়িয়েছে 3,27 লাখ। বিশ্বে 24 ঘন্টায় 5,800-র বেশি মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু এশিয়াতেই প্রাণ গেছে প্রায় 1800 মানুষের। নতুন শনাক্ত প্রায় 3,18,000। মৃতের সংখ্যা যখন 10 লাখের দ্বার প্রান্তে, তখন নতুন সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের সংখ্যা, সংক্রমণের হার কমানো না গেলে খুব শিগগিরই এ সংখ্যা দ্বিগুণ হতে পারে। এ সময় করোনা মোকাবেলায় আফ্রিকাকে উদাহরণ হিসেবে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান। 9 মাসে 10 লাখ মৃত্যু নিঃসন্দেহে ভয়াবহ ঘটনা। এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আগে আমাদের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এই মহামারী রুখতে এবং মানুষের জীবন রক্ষার্থে আমাদের অনেক কিছু করার আছে, তবে এর জন্য প্রয়োজন কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ। বিশ্বে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে, প্রাণ গেছে 1093 জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি লাখের বেশি। তবে আশার কথা হচ্ছে, সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে 48 লাখের বেশি মানুষ।
সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 900 মানুষের। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,08,000। নতুন 50,000-এর বেশি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 72 লাখের বেশি। পেরুতে 5 অক্টোবর থেকে প্রতিবেশী দেশগুলোর জন্য সব বিমান ফ্লাইট খোলার ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিমানে ওঠার আগে যাত্রীদের করতে হবে করোনা পরীক্ষা। করোনা সংক্রমণে ব্যর্থতার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রু। এক টুইটে রাজ্যের দ্বিতীয় দফার সংক্রমণের জন্য নিজেকে দায়ী করে এই ঘোষণা দেন তিনি। স্পেনের রাজধানী মাদ্রিদের ঝুঁকিপূর্ণ আরও 8 জেলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। বর্তমানে শহরটির 10 লাখের বেশি মানুষ এই বিধিনিষেধের আওতায় রয়েছে। ফ্রান্সে সংক্রমণ রোধে বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষা। নতুন সংক্রমণ বাড়ায় অধিকাংশ অঞ্চলে আবারও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। অন্যদিকে হংকংয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশায় আবারও দ্বিতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে ডিজনিল্যান্ড। এর আগে জুলাইতে খুলে দেওয়ার পর পরিস্থিতি খারাপ হওয়ায় ওই মাসের মাঝামাঝিতে পুনরায় বন্ধ করে দেয় পার্কটি। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ হওয়া না হওয়া নিয়ে দোলাচল এখনও কাটেনি। তবে বল আবার এসেছে বিসিবির কোর্টে। ক্রিকেট অপারেশনস কমিটি আজ নিজেদের মধ্যে করণীয় নিয়ে আলাপ করবে। শ্রীলঙ্কা জানিয়ে দিয়েছে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ছাড় দিতে রাজি নয়। বাংলাদেশ দলের কোয়ারেন্টিনের ব্যাপারে সরকারের নির্দেশনা বাইরে যেতে চায় না এসএলসি। অন্যদিকে বিসিবি কঠিন শর্ত মানতে নারাজ। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় সিরিজের ভাগ্য। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।